এ তো বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে যে ইডি আর সিবিআইকে বিজেপি ব্যবহার করেছে প্রতিহিংসা রাজনীতির জন্য। বারংবার প্রমাণিত। আমি প্রতিবাদ করব না যে অবিলম্বে ব্যানারটাকে টেনে খুলতে হবে, কেন এটা লাগিয়েছে, কে লাগিয়েছে, প্রতিবাদ করব না। আমি যদি প্রতিবাদ না করি, সেটা আমার বন্ধু লাগাক, আমার বাড়ির কাজের লোক লাগাক, আর আমার পরিচিত লাগাক, তার মানে আমি সেটার সাথে সহমত পোষণ করছি, আর আমি এই অপরাধটা বাড়বাড়াতে সাহায্য করছি। দুটো এত সম্মানীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি নিজের লেঠেল বাহিনীতে পরিণত করেছে। পল্লবী বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট, কেউ ছিল না। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সিনিয়র ডাক্তাররা অপারেশন করবে, জুনিয়ররা পাশে দাঁড়িয়ে দেখবে। অপারেশন করেছিল ডক্টর মৌমিতা, পিজিটি প্রথম বর্ষ, ডক্টর সুশান্ত মণ্ডল ইন্টার্ন, ডক্টর ভাগ্যশ্রী পিজিটি তৃতীয় বর্ষ, ডক্টর জাগৃতি ঘোষ জুনিয়র ডাক্তার, ডক্টর মনীষ প্রধান পিজিটি প্রথম বর্ষ অ্যানাস্থেসিস্ট। এরা কি করে অপারেশন করলো, কি করে করলো অপারেশন? এইসব দ্বন্দ্ব আপনাদের মিডিয়ার জন্য ঠিক আছে। আমাদের দলে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের দলে কোনো ভার্সেস নেই। আমাদের দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি সবাই কর্মী। আমরা একসাথে একটা পরিবারের মতো আছি। মাকু সংগঠনের সাথে জড়িত, বাধ্য করেছে এদের মাকু নেতা সিনিয়র ডাক্তাররা, যে জন্য এই প্রসূতির মৃত্যু হয়। এবং এই মৃত্যু হয়েছে একমাত্র স্বাস্থ্যের গাফিলতির জন্য, মেডিকেল নেগলিজেন্স। ইতিমধ্যে আমরা জানি সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেই জামিনেরই বিরোধিতা করেছিলেন ইডি। একসময় ইডির তরফ থেকে তার উদ্দেশ্যে বলা হয়েছিল যে দুর্নীতির রিংমাস্টার থেকে দুর্নীতির গঙ্গাসাগর। কি বলবেন? এ তো বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে যে ইডি আর সিবিআইকে বিজেপি ব্যবহার করেছে প্রতিহিংসা রাজনীতির জন্য। বারংবার প্রমাণিত। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সব। আগামী দিনে আমি আশ্চর্য হব না যদি পার্থ চ্যাটার্জিও বেল পেয়ে যায়। এই তো হচ্ছে সিবিআই আর ইডির অবস্থা। দুটো এত সম্মানীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি নিজের লেঠেল বাহিনীতে পরিণত করেছে। তথ্য প্রমাণ যদি তার বিরুদ্ধে থাকতো, তাহলে কি সে কখনো জামিন পেত? তার তো হাজতবাস হতো। এখন এরা বলবে কেস চলছে, শুধু তো জামিন হয়েছে। আরে এসব তো গল্প আমরা জানি। একইভাবে তো আমি জানি যে মদনবাবুরও কেস চলছে, পার্মানেন্ট বেলে আছেন উনি। কিন্তু তারপরে বেল থেকে বেরোনোর পর সুদীপবাবু, আমাদের 6 বারের সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে চলে গেল 45 দিনের জন্য ভুবনেশ্বরে। কি হলো? তারপরে কেন্দ্রীয় নির্বাচনী কমিশনই তাকে আবার ক্লিন চিট দেওয়ার পর তিনি ভোটে দাঁড়িয়ে 6 বারের জন্য সাংসদ হলেন, লোকসভার সাংসদ। তো এই ইডি আর সিবিআই, আর এখন আবার নতুন জুড়েছে ইনকাম ট্যাক্স, এরা তিনজন এখন বিজেপির লেঠেল বাহিনী হিসেবে প্রতিহিংসা রাজনীতিতে ব্যবহার করা হয়। এটা বারংবার প্রমাণিত, কোর্টের রায়তে সেটা প্রমাণিত। এরা কিচ্ছু প্রমাণ করতে পারে না, শুধু ওই অ্যারেস্ট করে হেনস্থা করা ছাড়া এদের কোনো কাজ নেই। আমার উচিত, বিজেপির লজ্জা হওয়া উচিত। ভোটে জিততে না পেরে এইভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে এই মানে অনৈতিকভাবে এইভাবে যে ব্যবহার করছে, বিজেপির লজ্জা হওয়া উচিত। ক্ষমতা থাকলে বাপের বেটা হলে ভোটে লড়ুক না, মানুষের কাছে প্রাসঙ্গিক হোক না, মানুষ যদি ভোট দেয় জিতবে। আচ্ছা, আপনার কি এই একই বক্তব্য থাকবে? কারণ আমরা মানে কেজরিওয়ালের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইতিমধ্যে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়ে গেছে ইডিকে, যে তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে। এবং আমরা জানি যে আগামী মাসেই রয়েছে দিল্লিতে নির্বাচনী ইলেকশন। তো যেই কথাটা মানে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে ইডির যে ভূমিকার যেটা নিয়ে বলছেন, এই ক্ষেত্রেও কি একই বক্তব্য? আপনার প্রশ্নের মধ্যেই তো আপনার উত্তর লুকিয়ে আছে। এটা তো একটা মানে বাচ্চা ছেলেও বুঝতে পারছে। এই যে সোকল লিকার গেট স্ক্যাম, যেটা ইডি সিবিআই প্রচুর নাচানাচি করছে দিল্লিতে, তাতে দিল্লির বড় বড় মন্ত্রীদের অ্যারেস্ট করেছিল, তারা তো সবাই বেল বাড়ি চলে এলো। কেজরিওয়ালকেও তো অ্যারেস্ট করেছিল, তারও তো বেল হয়ে গেছে। এখন আবার নতুন করে সবুজ সংকেত কেন? কারণ জানে কেজরিওয়ালকে হারানোর একমাত্র উপায় কেজরিওয়ালকে জেলের ভেতরে বন্দি করে রাখতে হবে, অন্তত ভোটের সময়টুকু। একদম মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। আর বিজেপি যত এগুলো করবে, তত বিজেপি ভোটে হারবে, কারণ মানুষ সব জানে, সব বোঝে মানুষ। দাদা, একটু রাজ্যের দিকে ফিরে আসবো। আমরা জানি যে গত 2 দিন আগে আমরা দেখলাম বাঘাযতীনে একটি ঘটনা ঘটে, সেখানে একটি 4তলা বাড়ি হেলে পড়ে। এবং ইতিমধ্যে আমরা জানি যে পৌরসভার থেকে যথাযথ যে প্রস্তুতি নেওয়া বা যা পদক্ষেপ নেওয়া তা নেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি কলকাতা মেয়র তিনি এটা যে ঘটনা ঘটেছে তার যে দায়ভার, সেই দায়ভার তিনি যেমন একদিকে বামফ্রন্টের দিকে তুলে দিয়েছেন, তার পাশাপাশি একটি প্রশ্ন যে সেখানকার মানুষরা করছেন যে বামফ্রন্টের আমলে অনুমতি দেওয়া হলেও 10-12 বছর বাড়িটি তৈরি হয়েছে, সেখানে বাড়িটি কেন পৌরসভার নজরে আসেনি এতদিনে?
দেখুন, সে ব্যাপারে তো বিস্তারিত পৌরসভা, কলকাতা পৌরসভা এবং মহানাগরিক কলকাতার মেয়র ববিদাই বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা তো বাস্তব যে সেই জমিটার ভিত মজবুত ছিল না, জমিটা জলা জমি ছিল। এই যে ধোয়া তুলসী পাতা বামফ্রন্ট আর এই কচি মাকুনিরা যে বড় বড় টিভি চ্যানেলে গিয়ে খাপ পঞ্চায়েতে গলা ফাটিয়ে চেঁচায়, এটা তো প্রমাণ হয়ে গেল যে একটা জলা জমি, একটা পুকুর বুঝিয়ে সেখানে এই বাড়িটা তৈরি হয়েছিল। আর সেটা তো তৃণমূল আমলে হয়নি, এটাও প্রমাণিত হয়ে গেছে মানুষের কাছে। তো চুরি করবে তোমরা, জলা জমি ভরাট করবে তোমরা, আর বাড়ি হেলে পড়লে একটা পাড়ার মধ্যে কয়েক লক্ষ বাড়ি থাকে, একটা কলকাতা শহরের মধ্যে কয়েক কোটি কোটি বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়ি কেন কলকাতা পৌরসভার, কেন ববি হাকিমের নজর পড়ল না, সেইটা নিয়ে বড় বড় নাটক আর বড় বড় খাপ পঞ্চায়েত, এইসব নোংরামি বন্ধ হওয়া উচিত। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম দাদা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছুদিন আগে যিনি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের আন্দোলনকারী একজন মুখ ছিলেন, অর্থাৎ আশফাকুল্লাহ নাইয়া, তার বিরুদ্ধে তারা একটি অভিযোগ এনেছিলেন যে তিনি পিজিটি হয়েও এনটির সার্জন পরিচয় দিয়ে চেম্বার করছে, এবং ইতিমধ্যে সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাকে কিন্তু শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে 7 দিনের মধ্যে জবাবও চেয়েছেন। কি বলবেন এটা নিয়ে? একদম ঠিক হয়েছে। যে ডাক্তাররা দফা এক দাবি এক দ্রোহ করছে, তৃণমূলকে সাইডে রাখুন কিছুক্ষণের জন্য। আশফাকুল্লাহ নাইয়া তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, তিনি জয়েন্ট এন্ট্রান্সে তার মেধার ভিত্তিতে তিনি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের খরচে তিনি ডাক্তারি পড়েছেন, কারণ একটা ডাক্তার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচা হয়। তারপরে তিনি পশ্চিমবঙ্গ সরকারকে বন্ড দিয়ে তার ভিত্তিতে কোটা পেয়ে সেই কোটায় তিনি আবার এমডি কোর্স করবেন, তাই তো? তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের খরচে যখন পশ্চিমবঙ্গ সরকার একটা ডাক্তারকে তৈরি করে, সেই ডাক্তারের কাজ কি? পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দেওয়া। সেখানে তিনি মাসের পর মাস অভয়াকাণ্ডকে ঘিরে মাইনে নিলেন সরকারের থেকে, সরকারকে পরিষেবা দিলেন না, আর প্রাইভেটে প্র্যাকটিস করে লক্ষ লক্ষ টাকা অর্জন করলেন, আর সেখানে ভুয়ো পোস্টার লাগিয়ে দিলেন যে তিনি এনটি সার্জন। এটা তো ক্রিমিনাল অফেন্স। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তাকে নোটিশ পাঠিয়েছে, আর যদি তিনি তার নোটিশের সদুত্তর না দিতে পারেন, আমি মনে করি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তার অবিলম্বে লাইসেন্স বাতিল করা উচিত। এই বিষয়ের আগে যখন প্রথম প্রশ্ন উঠেছিল তখন আশফাকুল্লাহ নাইয়া তিনি বলেছিলেন যে তিনি তার বন্ধুর একটি ক্লিনিক উদ্বোধনে সেখানে আমন্ত্রিত হয়ে গেছিলেন, সেখানে তার বন্ধু ওটা লিখেছিলেন, সেই বিষয়ে তিনি। ঠিক আছে, উনি সেটা বলবেন, মেডিকেল কাউন্সিলকে জানাবেন। আজকে ধরুন এইসব না ফালতু কথা শুনলে না আমার মাথাটা গরম হয়। আজকে ধরুন আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখলাম যে আমাকে একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে শ্যামবাজার 5 মাথার মোড়ে। সেখানে গিয়ে দেখলাম আমার নামে একটা বিরাট বড় ব্যানার লাগানো আছে, আর সেখানে বলা হচ্ছে সাংসদ রিজু দত্ত। আমি তো সাংসদ নই, আমি তো দলের মুখপাত্র মাত্র। আমি প্রতিবাদ করব না? আমি প্রতিবাদ করব না যে অবিলম্বে ব্যানারটাকে টেনে খুলতে হবে? কেন এটা লাগিয়েছে, কে লাগিয়েছে, প্রতিবাদ করব না? আমি যদি প্রতিবাদ না করি, সেটা আমার বন্ধু লাগাক, আমার বাড়ির কাজের লোক লাগাক, আর আমার পরিচিত লাগাক, তার মানে আমি সেটার সাথে সহমত পোষণ করছি, আর আমি এই অপরাধটা বাড়বাড়ান্তে সাহায্য করছি। সো এই আশফাকুল্লাহর এইসব ভাঁট বকা বন্ধ করতে হবে। আর মেডিকেল কাউন্সিলকে অনুরোধ করব, প্রমাণিত হলে যদি সঠিক উত্তর না দেয় ওর লাইসেন্স ক্যান্সেল করতে হবে। ইতিমধ্যে এই যে এসএসকেএম নিয়েও একটি প্রশ্ন আমরা দেখেছিলাম যে এসএসকেএম থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেল কলেজে যে এই যে স্যালাইন কাণ্ড নাকি হিউম্যান এরার একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রসূতির যে সদ্যজাত ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এর আগে আমরা দেখেছিলাম একজন প্রসূতির মৃত্যু হয়েছিল, এবার প্রসূতির সদ্যজাতর মৃত্যু হয়েছে, এবং এই প্রশ্নে দেখা যাচ্ছে যে তার যে বাড়ির পরিবারের লোকজন রয়েছে তারা, যেহেতু ইতিমধ্যে আমরা জানি সিআইডি তদন্ত করছে, সেক্ষেত্রে বাড়ির পরিবার এখন সিবিআই তদন্তের দাবি করছে। দেখুন, বাড়ির পরিবার সিবিআই তদন্তের দাবি করতেই পারে। দেখুন, তাদের দাবিতে তো আমার বলার কিছু নেই, তারা এখন একটা শোকের মধ্যে আছেন। কিন্তু আমি তাদেরকে খুব বিনম্রভাবে এইটুকু মনে করিয়ে দেবো, অভয়ার মা বাবাও সিবিআই দাবি করেছিল। আজকের দিনে অভয়ার মা বাবাই জনসমক্ষে প্রকাশ্যে বলছেন যে 5 দিনে কলকাতা পুলিশ যে কাজটা করেছিল, সিবিআই সেই কাজটা করতেই 5 মাস সময় লেগে গেল। তো আমার সমবেদনা তাদের সাথে আছে। দুর্ভাগ্যক্রম কিছু সিনিয়র ডাক্তার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে গিয়ে জুনিয়র ডাক্তারদের দিয়ে জোর করিয়ে অস্ত্রোপচার করিয়ে এই প্রসূতিটিকে মেরে ফেললো।
এটা হচ্ছে ওই দফা এক দাবি এক লাল ছাপ্পা মারা কিছু ডাক্তাররা, তারা সরকারের থেকে মাইনে নিয়ে যখন প্রসূতির অপারেশন হচ্ছিল নাম করে বলছি ডাক্তার দিলীপ পাল, সৌমেন দাস, এরা তখন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করছিল এবং জুনিয়র ডাক্তারদের দিয়ে, যেটা সম্পূর্ণ বেআইনি, এই অস্ত্রোপচারটা করিয়েছিল। আর যখন প্রসূতি শরীর খারাপ হয়ে যায়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, তখন তাদের সরকারি টিকিটেও ভুলভাল লেখালেখি এবং নজর ঘোরানোর জন্য এই স্যালাইন কাণ্ড করা হয়েছে। এটা সরকার বিরোধী একটা ষড়যন্ত্র, বাম সমর্থিত কিছু ডাক্তারদের। এদের অবিলম্বে এক্সপোজ করতে হবে। শুধু তদন্ত চলছে বলে আমি আর বাড়তি মন্তব্য করব না, তদন্তে সব কিছু সামনে চলে আসবে। আর আমি মনে করি এদের সবার লাইসেন্স ক্যান্সেল হবে। শুধু লাইসেন্স ক্যান্সেল হবে না, আইনিভাবে খুনের ধারাও এদের ওপর লাগানো উচিত। কিন্তু দাদা, আপনি বলছেন যে রাজ্য সরকারকে টার্গেট করা হচ্ছে, অন্যদিকে জুনিয়র ডক্টররা তারা তো বলছেন যে তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি তো তথ্য দিয়ে বলবো আপনার চ্যানেলে, দাঁড়ান বাংলা হ্যান্ডকে তাহলে তথ্য দিই। যে প্রসূতি মারা গেলেন তার অস্ত্রোপচারের সময় থাকার কথা ছিল ডাক্তার দিলীপ পাল বেড ইনচার্জ, ডক্টর সৌমেন দাস আরএমও, ডক্টর হিমাদ্রি নায়ক সিনিয়র ডাক্তার, ডক্টর পল্লবী বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট, কেউ ছিল না। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সিনিয়র ডাক্তাররা অপারেশন করবে, জুনিয়ররা পাশে দাঁড়িয়ে দেখবে। অপারেশন করেছিল ডক্টর মৌমিতা পিজিটি প্রথম বর্ষ, ডক্টর সুশান্ত মণ্ডল ইন্টার্ন, ডক্টর ভাগ্যশ্রী পিজিটি তৃতীয় বর্ষ, ডক্টর জাগৃতি ঘোষ জুনিয়র ডাক্তার, ডক্টর মনীষ প্রধান পিজিটি প্রথম বর্ষ অ্যানাস্থেসিস্ট। এরা কী করে অপারেশন করলো? অপারেশন সেটা আগে বলুক। এদের অপারেশন করতে বাধ্য করেছে, এরা সব মাখু সংগঠনের সাথে জড়িত, বাধ্য করেছে এদের মাখু নেতা সিনিয়র ডাক্তাররা, যে জন্য এই প্রসূতির মৃত্যু হয়। এবং এই মৃত্যু হয়েছে একমাত্র স্বাস্থ্যের গাফিলতির জন্য, মেডিকেল নেগলিজেন্স। আর সেখান থেকে নজর ঘোরাতে স্যালাইন কাণ্ড। বাড়তি কথা বলবো না, সিট গঠন হয়েছে, সিআইডি তদন্ত করছে, সব প্রমাণ সামনে আসুক। আমি স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে করজোরে অনুরোধ করব যে এই সব ডাক্তার যারা মানুষ খুন করছে, সরকারের থেকে মাইনে নিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে টাকা তুলছে, তাদের সভ্য সমাজে কোনো জায়গা নেই দিদি। দয়া করে প্রথম ধাপ এদের মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হোক, আর মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হওয়ার পরে এদের সবার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক। একটি বিষয় যে আমরা দেখেছিলাম যে যখন আর্জিকর ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে এই জুনিয়র ডক্টররাই স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি করেছিল এবং সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তাদের একাধিক দাবি মানলেও এই বিষয়ে তিনি মানেননি বা রাজি হননি। কিন্তু এবার কি সেলাইন কাণ্ডের জেরে রদবদল হলো স্বাস্থ্য ভবনে? কারণ ইতিমধ্যে আমরা জানি যে স্বাস্থ্য সচিবকে সরানো না হলেও দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে। এটা নিয়ে আমি তো কিছু জানি না, এই সিদ্ধান্ত তো প্রশাসনিক সিদ্ধান্ত। আপনারা একটা জিনিস গুলিয়ে ফেলেন, এখন কিন্তু বাম সরকার চলছে না। বাম সরকার যখন ছিল তখন সরকার এবং দল দুটোই চলতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে। এখন তৃণমূল শাসক দল, সেটা চলে নবান্ন থেকে, এবং সেটা চলে তৃণমূল ভবন থেকে, এবং সরকার চলে নবান্ন থেকে। দুটোর পার্থক্য বুঝতে হবে। আপনি যার কথা বললেন, যাকে সরানো হয়েছে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটার মধ্যে দলের তৃণমূলের মুখপাত্র তো কোনো মন্তব্য হতে পারে না। এটা তো দলের সিদ্ধান্ত নয়, দলের কোনো বক্তব্যই নেই এর মধ্যে, এটা তো প্রশাসনিক সিদ্ধান্ত। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। আমরা জানি যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবীণ নবীন দ্বন্দ্ব বা শিল্পী তত্ত্ব একাধিক নানান জনের নানান বক্তব্য উঠে এসেছে, নানান ধারণা উঠে এসেছে কি হচ্ছে না হচ্ছে। এবং গতকালই অভিষেক ব্যানার্জি তিনি একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্য থেকে একটি প্রশ্ন উঠে যাচ্ছে, তবে কি এবার প্রবীণ নবীন দ্বন্দ্বের লড়াই অভিষেক ব্যানার্জি ভার্সেস কুণাল ঘোষ? কারণ আমরা দেখলাম যে তিনি নিজেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনো ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও নীতির পক্ষে নন। আর যারা এইসব বলছেন, একসময় আক্রমণ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই দলের মধ্যে ফিরিয়ে এনেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সারদা কাণ্ডের সময় কুণাল ঘোষের ভূমিকার প্রতি কি ইঙ্গিত দিচ্ছেন অভিষেক ব্যানার্জি? এবার রাজনৈতিক বিশ্লেষকরা কি ইঙ্গিত ভাবছে না ভাবছে সে তার ঠেকা আমি নিয়ে রাখিনি, কিন্তু আমি মনে করি ভার্সেস কথাটা আপনারা যেটা বলছেন অত্যন্ত ভুল কথা। ভার্সেস বলে কিছু হয় না, আর ভার্সেস যখন হয় সেটা সমানে সমানে হয়। তো কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এক প্ল্যাটফর্মে নয়। আর কুণালদার কথায় দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি সবাই কর্মী। তো সেনাপতির সাথে কি কোনো কর্মীর ভার্সেস হতে পারে? এটা তো হতে পারে না। আর আমি মনে করি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার, বর্ষিয়ান নেতা,
অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জাতীয় সাধারণ সম্পাদক। তো আমার কাছে একজন সাধারণ কর্মীর কাছে নেত্রীর কথা, সেনাপতির কথা, শেষ কথা। এইসব দ্বন্দ্ব আপনাদের মিডিয়ার জন্য ঠিক আছে। আমাদের দলে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের দলে কোনো ভার্সেস নেই। আমাদের দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি সবাই কর্মী। আমরা একসাথে একটা পরিবারের মতো আছি। কিন্তু অভিষেক ব্যানার্জি তো গতকাল তিনি বললেন যে দলের মধ্যে গোষ্ঠী কন্দল আছে। না, উনি বললেন এত বড় একটা দল, যে দলের মধ্যে 1 লক্ষের বেশি পদাধিকার, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক। আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার যদি একটা জয়েন্ট ফ্যামিলি হয়, কাকা, মামা, পিসি, আপনার তাদের ছেলেপুলে যারা আপনার ভাই বোন, দিদি, সবার সাথে আপনার কি সুমধুর সম্পর্ক? এটা কি হতে পারে কখনো? কোনো পরিবারে হয় না। তাহলে একটা দল যেখানে শুধু 1 লক্ষ পদাধিকার আছে, কর্মী সমর্থক তো ছেড়েই দিলাম, সেখানে একটুখানি মনোমালিন্য হবে না? কিন্তু মনোমালিন্য আর গোষ্ঠী দ্বন্দ্ব আর মারামারি এড়িয়ে সেটা তো কিছু কিছু জায়গায় হতেই পারে, সব জায়গায় নেই। দলটা পরিবার, মনোমালিন্য আছে, গণতান্ত্রিক দল, বাকস্বাধীনতাও আছে। কিন্তু নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, আর এটাই শেষ কথা। কিন্তু শিল্পী বয়কট তত্ত্ব নিয়ে কি বলবেন? কারণ একদিকে অভিষেক ব্যানার্জি তিনি কি বলতে চাইছেন বা এই বিষয়ে তার কি ভাবনা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অন্যদিকে কুণাল ঘোষ তিনিও বারংবার মিডিয়ার সামনে এসে তার বক্তব্য রেখেছেন। শুনুন, আমি একটা কথা বলি, প্রোটোকল কি বলে। আমি দলের কর্মী হয়ে বলছি, অনেকে আপনার এই প্রশ্নের উত্তরই দেবে না, পালিয়ে যাবে, কিন্তু আমি ওপেনলি বলছি, দলের প্রোটোকল কি বলে। দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের প্রেসিডেন্ট সুব্রত বক্সী, তারপরে স্টেটের জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ এবং ইত্যাদি ইত্যাদি, তারপরে জেলার প্রেসিডেন্ট। এইভাবে তো প্রোটোকল আসে। তো তৃণমূলের কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই শিল্পী বিতর্ক নিয়ে কোনো মন্তব্য না করে থাকেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই ফাইনাল, এর বাইরে কোনো কথা হতে পারে না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।